হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে রাজু একটা বাড়ির সামনে দাঁড়াতে নিশান লাঠি হাতে রাজুর দিকে তেড়ে আসতে রাজুর স্ত্রী তমা ডাল হয়ে সামনে এসে দাঁড়ালো। দুহাত জোর করে নিশানের কাছে ক্ষমা চাইতে লাগলো। নিশান তার পরও মারমুখী ভঙ্গিমাতে তমার কথার পাত্তা না দিয়ে রাজুকে বারবার মারতে চাইছে। তমাও বারবার স্বামীকে বাঁচাতে সামনে এসে দাঁড়াচ্ছে। নিশান হুঙ্কার ছেড়ে বলল, তুই সামনে থেকে সরে দাঁড়া, তোর স্বামীকে আমার হাতে তুলে দে। ওর কত বড় সাহস, আমার সাথে তর্ক করে, ওকে তো আজ মেরেই ফেলবো। বলেই তমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে রাজুকে এলোপাথারি পেটাতে লাগলো। ভিডিওটা বন্ধ করে এসআই রেজাউল বলল, আপনার ছেলে কি করেছে দেখেছেন? এবার বুঝতে পেরেছেন কেন আপনার ছেলেকে গণধুলাই দিয়ে সাধারণ পাবলিক আমাদের হাতে তুলে দিয়েছে? নিশানের মা কান্না করতে করতে বলল, বুঝতে পেরেছি বাবা, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? নিশানকে লোকজন অনেক মেরেছে, ও মরে যাবে। বাহ, দারুণ কথা বললেন, আপনার ছেলে মরে যাবে, কিন্তু আপনার ছেলে যেভাবে সন্ত্রাসী হামলা করে রাজু ও তার স্ত্রীকে মারধর করলো, তাতে ওরা যদি মারা যেত তখন আপনি কি বলতেন? আর আমার সামনে ন্যাকা কান্না করবেন না, আপনি চলে যান। আমি আপনার সন্ত্রাসী ছেলের জন্য কিছুই করতে পারবো না। দয়া করুন আমার নিশানের প্রতি। আপনার ছেলে কি দয়া করেছিল যখন রাজুর স্ত্রী তমা রাজুকে বাঁচাতে আপনার ছেলের কাছে অনুনয় বিনয় করেছিল? আর একটা কথা বলবেন না, আপনি কোর্টের কোনো উকিলের কাছে যান, আমি কিছু করতে পারবো না। নিশানের মা আর কোনো কথা না বলে কান্না করতে করতে দৌড়ে কক্ষ থেকে বের হয়ে গেল। রেজাউল নিজেকে কিছুটা স্থির করে চেয়ারে বসলো। একদম উচিত শিক্ষা হয়েছে। কি বলো আব্বা, মাইকটা সেই হইছে না? রিমির কথা শুনে তার বাবা মাথা নাড়িয়ে পড়ল। তুই ঠিক বলেছিস, এভাবে যদি সাধারণ মানুষ সচেতন হতো তাহলে সন্ত্রাসীরা আর পাত্তা পেত না। তুমি চিন্তা করতে পারো, সামান্য কথা কাটাকাটির জেরে এভাবে হামলা করতে হবে, এভাবে মারধর করতে হবে, যেমন কুকুর তেমন মুকুর। তবে কি জানিস মা, মেয়েটার প্রশংসা করতে হয়, যেভাবে স্বামীকে বাঁচাতে এগিয়ে এসেছে সত্যিই তা প্রশংসা পাওয়ার যোগ্য। তুমি কি চা খাবে? চা হলে মন্দ হয় না। ঠিক আছে, তুমি টিভি দেখো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বলে রিমি ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আকরামুল্লাহ টিভিতে খবর দেখতে লাগলো। রেজাউল তার কক্ষ থেকে বের হতেই দেখলো দরজার সামনে বসে নিশানের মা এখনো কান্না করছে। রেজাউল কিছুটা বিরক্ত হয়ে সামনে এসে দাঁড়িয়ে বলল, কি সমস্যা আপনার? আপনি এখনো এখানে বসে কান্না করছেন কেন? ওসি স্যার এসে দেখলে তো আমাকে বকবে। নিশানের মা বসা থেকে উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলল, স্যার, আমিও প্রতিদিন নিশানকে বকাঝকা করতাম, গালমন্দ করতাম, কিন্তু ও আমার কথা শুনতো না। পাড়ার বখাটে পোলাপানের সাথে মিশে পোলাটা আমার নষ্ট হয়ে গেছে। স্যার, বাপ মরা পোলাটারে আমি মানুষ করতে পারি নাই, সেই কষ্টে কান্না করতেছি। আপনার ভয় নাই, আমি আর আপনার কাছে নিশানরে ছাইরা দেওয়ানের লাইগা অনুরোধ করুম না। আপনি সত্য কইছেন, ও অন্যায় করছে, চরম অন্যায় করছে। আমিও চাই ওর শাস্তি হোক, চরম শাস্তি হোক। বলেই কান্না করতে করতে নিশানের মা দৌড়ে থানা থেকে বের হয়ে গেল। রেজাউল বুঝতে পারলো অধিক শোকে একজন মা পাথর হয়ে গেলেই এরকম কথা বলে। কলিং বেলের শব্দে আকরামুল্লাহ দরজা খুলে দিল। রেজাউল বাসার ভিতরে প্রবেশ করতেই শ্বশুরকে দেখে সালাম দিল। হাসি মুখে জানতে চাইল, কেমন আছেন? কখন এসেছেন আপনি? এই তো বাবা, সকালে এসেছি। তোমাদের থানায় এমন একটা ঘটনা ঘটেছে শুনেই তো চলে আসলাম। আর তুমি যে মামলাটির দায়িত্বে আছো সেটা শুনে নিশ্চিত হলাম। এবার ভিকটিম ন্যায্য বিচার পাবে। এখন বলো, আসামিদেরকে কোর্টে চালান দিয়েছো? আসলে ওদের একটু চিকিৎসার প্রয়োজন, তাই হসপিটালে ভর্তি করা হয়েছে। আগামীকাল সকালে কোর্টে চালান দিব। অনেকদিন পর সাধারণ জনগণের গণধুলাইকে আমি সাপোর্ট করছি। খুব ভালো একটা কাজ করেছে। প্রতিটি এলাকায় যদি সচেতন জনগণ থাকতো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত, তাহলে আর অপরাধীরা অন্যায় করার সাহস পেত না। আপনি ঠিক বলেছেন। এমন সময় রিমি এসে পাশে দাঁড়িয়ে বলল, আব্বু ঠিক বলেনি, আমার বিচার হলো ওদের একেবারে মেরে ফেলা উচিত ছিল। তুমি হয়তো ভুলে গেছো, তুমি একজন পুলিশ অফিসারের স্ত্রী, তোমার মুখে এমন বেআইনি কথা মানায় না। আইন নিজের হাতে তুলে নেওয়াটা ঠিক নয়। বলে রেজাউল বাসার ভেতরে প্রবেশ করলো। রিমির বাবা বলল, যা, জামাইকে একটু নাস্তা পানি দে। আব্বু, তোমার জামাইকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওর ক্ষুধা লাগলে ও একা একা খেয়ে নিবে। আমি একটু পাশের বাসার ভাবির সাথে দেখা করে আসি। বলে দরজা খুলে বাসা থেকে বের হয়ে গেল। আকরামুল্লাহ মনে মনে বলল, কি ব্যাপার, জামাইয়ের সাথে কি রিমির মনোমালিন্য চলছে নাকি? ঘণ্টাখানেক পর রেজাউল বিছানার সাথে হেলান দিয়ে গল্পের বই পড়ছে। এমন সময় রিমি হাসতে হাসতে রুমের ভেতরে প্রবেশ করলো। রেজাউল অনেকটা অবাক হয়ে জানতে চাইল, কি হয়েছে, এভাবে হাসছো কেন? আমি তো হাসি থামাতে পারছি না। তোমাকে কিভাবে বলবো আমি হাসছি কেন? আমি বুঝতে পারছি না হঠাৎ তোমার কি হলো। পাশের বাসার ভাবির কথা শুনে এমন করে হাসছি কেন? ভাবি কি বলল? নিউজ দেখে সে আমাকে বলে তার হাজবেন্ডকেও যদি কেউ এভাবে মারতে আসতো তাহলে সেও নাকি ওই ভদ্র মহিলার মতো সামনে গিয়ে দাঁড়াতো, তার হাজবেন্ডকে বাঁচাতো। এতে হাসির কি হলো? যে তেলাপোকা দেখে ভয় পায় সে কিনা অস্ত্রের সামনে দাঁড়াবে? কারো প্রতি যদি ভালোবাসা থাকে, মায়া মহব্বত থাকে, তাহলে শুধু অস্ত্র নয়, সাক্ষাৎ মৃত্যুর সামনেও দাঁড়ানো যায়। ভাবি হয়তো ভাইকে খুব ভালোবাসে, সেজন্যই সে কথাটি বলেছে। এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে বাড়াবাড়ি। এ সাবজেক্ট বাদ দাও। নাস্তা করেছো? আর নাস্তা না করলে করে নাও। একটু বাজারে যেতে হবে, আব্বুর জন্য কিছু ছোট মাছ নিয়ে আসতে হবে। রেজাউল কিছু সময় রিমির দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর রিমি কলিং বেলের শব্দে দরজা খুলতেই চমকে উঠল। একজন মুখোশ
মুখোশধারী লোক পিস্তল হাতে বাসার ভেতরে প্রবেশ করলো। রিমি ভয়ে দৌড় দিতে চাইল। লোকটি রিমির মাথায় পিস্তল তাক করে বলল, একটা পাও সামনে বাড়াবি না, তাহলে তোর মাথার খুলি আমি উড়িয়ে দিব। রিমি ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি কে? আপনি কেন আমার মাথায় পিস্তল তাক করেছেন? তোর বাসায় মূল্যবান সম্পদ যা আছে কোথায় আছে আমাকে দেখিয়ে দে। আমি তোদের কিছু বলবো না, চুপচাপ এগুলো নিয়ে চলে যাব। আপনি কিন্তু ভুল করছেন। আপনি কি জানেন এই বাড়ি পুলিশের বাড়ি? এসব পুলিশ দেখার টাইম আমার নেই। তোকে যা বলছি তুই তাই কর। আপনি কিন্তু ভুল করছেন। আপনি ভালোই ভালোই চলে যান। আমার স্বামী বাসায় আসলে কিন্তু আপনি নিস্তার পাবেন না। আবারও কথা বলছিস? চুপচাপ যা বলছি তাই কর। এমন সময় ড্রয়িং রুম থেকে আকরামুল্লাহ বলে উঠল, রিমি তুই কার সাথে কথা বলছিস? মুখোশধারী লোকটি বলল, তাহলে ভেতরে আরেকজন আছে তাই না? চল ভেতরে চল। বলেই রিমিকে পিস্তলের বাট দিয়ে ধাক্কা দিয়ে ড্রয়িং রুমের ভেতরে ঢুকে পড়ল। পিস্তলের নলের মাথায় রিমিকে দেখে আকরামুল্লাহ চমকে উঠে দাঁড়িয়ে গেল। ভয়ে আমতা আমতা করে বলল, আপনি কে? আমি কে সেটা জানার তোর দরকার নেই। বাসার মধ্যে মূল্যবান কি আছে সেটা আমাকে বল। এমন সময় দরজা খুলে ড্রয়িং রুমের দিকে তাকাতে চমকে উঠল। রিমি রেজাউলকে দেখে কান্না করতে করতে বলল, ওগো তুমি এসেছো? দেখো এই গুন্ডা আমাদের বাসার সব লুট করতে এসেছে। মুখোশধারী হাসতে হাসতে বলল, আয় তুই এদিকে আয়। রেজাউল জানতে চাইল, আপনি কি চান? কেন আমার স্ত্রীর মাথায় পিস্তল তাক করেছেন? তোর স্ত্রীকে আমি মেরে ফেলবো যদি সোনা গহনা টাকা পয়সা আমার হাতে তুলে না দেয়। আচ্ছা ঠিক আছে, আপনি আমার স্ত্রীকে কিছু বলবেন না। আপনাকে আমি টাকা পয়সা সোনা গহনা সব দিচ্ছি। খবরদার তুমি আমার অলংকারে হাত দিবে না। চুপ, কোনো কথা বলবি না, একদম মেরে ফেলবো। আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন। আমি আপনাকে সবকিছু দিচ্ছি। আমি বললাম তুমি কিছু দিবে না, তাহলে তো স্বামীকে আমি মেরে ফেলি। বলেই মুখোশধারী রেজাউলের মাথায় পিস্তল তাক করলো। রিমিকে বলল, এবার তোর অলংকার আর টাকা পয়সা নিয়ে আয়। না, আমি আপনাকে কিছুই দেব না। আমি কিন্তু তোর স্বামীকে মেরে ফেলবো। আমি আপনাকে কিছুই দেব না। আমি কিন্তু তোর স্বামীকে মেরে ফেলবো। রেজাউল বলল, আপনি আমাকে মেরে ফেললেও আপনাকে কিছু দেবে না। তার চেয়ে চলুন, আমি আপনাকে সবকিছু দিচ্ছি। খবরদার তুমি আমার স্বর্ণালংকারে হাত দিবে না। রেজাউল কোনো কথা না শুনে লোকটাকে ইশারা দিয়ে লোকটাকে নিয়ে বাসার ভেতরে চলে গেল। রিমিও ছুটলো তাদের পিছু। আকরামুল্লাহও বাদ গেল না। বেডরুমের ভেতরে প্রবেশ করতেই রিমি দৌড়ে সামনে দাঁড়ালো। আমি আমার কোনো স্বর্ণালংকার নিতে দিব না। আকরামুল্লাহ বলল, তুই কি পাগল হয়েছিস রিমি? তোর স্বামীর চেয়ে কি স্বর্ণালংকারের দাম বেশি? আমি জানি না, কিন্তু আমি আমার জিনিস দিব না। তুই এসব কি বলছিস? ওই লোকটি জামাইয়ের মাথায় পিস্তল তাক করে আছে। ভালোই ভালো সবকিছু দিয়ে দে। আমি তো বলেছি আমি কিছুই দেব না। এবার মুখোশধারী লোকটি পিস্তল নামিয়ে বলল, স্যার আপনি আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই করেছি। এবার নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তরটা খুঁজে পেয়েছেন। আমি তাহলে এখন আসি। বলে লোকটি বেডরুম থেকে বের হয়ে গেল। বাবার মেয়ে দুজনেই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আপনারা দুজন নিশ্চয়ই অবাক হয়েছেন, ভাবছেন এই মুখোশধারী সন্ত্রাসী লোকটা আমাকে কেন স্যার বলল, আর আমি কোন প্রশ্নের উত্তর খুঁজছি। রিমি হয়তো ন্যূনতম আমাকে ভালোবাসে, কিন্তু রিমি আমাকে ভালোবাসে না, সেটা আজ আমি 100% শিওর হলাম। আপনি রিমির বাবা হয়ে কি তা বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবা, আমি এখন বুঝতে পেরেছি। তুমি এসব যা করেছো রিমিকে পরীক্ষা করার জন্য করেছো। আমার মেয়েটা ফেল করেছে। ও যদি তোমাকে ভালোবাসতো তাহলে ওর মূল্যবান সম্পদের আশাও করতো না। ও তোমাকে বাঁচাতে ওর সব অলংকার ওই মুখোশধারীর হাতে তুলে দিত। রিমি তার ভুল বুঝতে পারলো। দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কি মনে করেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? ভালোবাসা নাকি টাকা পয়সা, স্বর্ণ অলংকার? অবশ্যই জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু। ধন্যবাদ।